বাবা মারা যাওয়ার পর অঙ্কিতার জীবনে বিপর্যয় নেমে এলো। বৌদি ওকে আর মাকে নিচের একটা ঘরে পাঠিয়ে দিল। মা বাবার ঘর ছিল দোতলায়, আর তাদের পাশের ঘরটা ছিল অঙ্কিতার। দুজনেই অসুস্থ ও বয়স্ক মানুষ, বাবা আর মা দুজনেই, তাই অঙ্কিতা তাদের পাশের ঘরেই থাকত। যখন তখন দরকার হতেই পারে। দাদা বৌদি দোতলায় থাকে। আসলে অঙ্কিতাদের দোতলা বাড়িটা এল টাইপের। তার একটা দিকে থাকে দাদা বৌদি বা বলা ভালো দাদা বৌদির সংসার, আর অন্য দিকটায় বাবা মা আর অঙ্কিতা। নিচের একটা রুম ফাঁকা আছে, আর বাকিগুলো ভাড়া দেওয়া আছে। ঘর ভাড়ার টাকায় মূলত সংসার চলে, আর বাবার পেনশনের টাকা দাদা কিভাবে যে নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে নিয়েছে সেই জানে। কিন্তু দাদা বৌদি ভাবে যে সংসার তারাই চালায়। কারণটা অন্য কিছুই নয়, কারণটা হলো যে দাদা একটা সরকারি স্কুলের কেরানি, আর এই চাকরিটা পেয়েছে বাবাকে জোর জবরদস্তি করে, সুইসাইড করার হুমকি দিয়ে, ডাক্তারকে ঘুষ খাইয়ে আনফিট ঘোষণা করিয়ে। তবু কোনোরকমে চলছিল ঠিকঠাক বাবার সংসারটাও, দাদা বৌদির কাছে হাত পেতে। কখনো মায়ের ওষুধের টাকা, তো কখনো নিজের ওষুধের টাকা, তো আবার কখনো অঙ্কিতার পড়াশোনার খরচ। রাগে গজগজ করতে করতে 200 টাকার জায়গায় 100 টাকা, 100 টাকার জায়গায় 50 টাকা দিলেও কাজ চালানো হয়ে যেত। কিন্তু বাবা মারা গেলে পর, বাবার মৃত্যুতে অনেক খরচ হয়েছে। এই অজুহাতে মায়ের ওষুধ বন্ধ হয়ে গেল। খরচ মেনটেন ঠিক মতো হচ্ছে না। উপরের ঘরগুলো ভাড়া দেওয়া হবে, সুতরাং তোমরা নিচের ঘরটায় চলে যাও। অঙ্কিতার দাদা আর বৌদি এসে মাকে একথা বলল। মায়ের শরীর ভালো ছিল না। অঙ্কিতা বলল, দাদা, তুই এটা কি বলছিস? মা অসুস্থ, নিচের ঘরটা স্যাঁতসেঁতে, মা থাকবে কি করে? দাদা বলল, তুই তো ঘরটা ছেড়ে মায়ের সঙ্গে নিচের ঘরে থাকবি। আমি নিচের ঘরে থাকব? ওখানে আমার পড়াশোনা হবে কি করে? অঙ্কিতা বলল। বৌদি বলল, পড়াশোনা করে কি করবি তুই? ডাক্তার হবি, নাকি ইঞ্জিনিয়ার, নাকি জজ ব্যারিস্টার? তোর দাদার অত টাকা নেই যে তোকে লেখাপড়া শেখাবে। এখন থেকে তুই কলেজ যাওয়া বন্ধ করবি আর ঘরের কাজ করবি। অঙ্কিতা প্রতিবাদ করে উঠল, বলল, কেন যাব ওখানে? এটা আমার ঘর, আর পাশের ঘরটা মায়ের ঘর। আমরা কেউ কোথাও যাব না। বৌদি অঙ্কিতার চুলের মুঠি ধরে টেনে বাইরে বের করার চেষ্টা করতে চাইছিল, কিন্তু অঙ্কিতার ক্ষমতা ওর বৌদির চেয়ে বেশি থাকায় সেটা বৌদির পক্ষে সম্ভব হল না। ঠিক তখন দাদা এসে অঙ্কিতাকে মারতে শুরু করল, এই বলে যে, তোর এত সাহস হয় কি করে যে বড় বৌদির গায়ে হাত তুলিস? অথচ দাদার অভিযোগ ছিল সম্পূর্ণ মিথ্যা। মা দাদাকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে বৌদি এসে মায়ের গালে পর পর কয়েকটা চড় বসিয়ে দিয়ে বলল, এই বুড়িটা মরে গেলেও ভালো হতো। যা না, মরে যা, চলে যা তোর স্বামীর সঙ্গে। এখনো বেঁচে থেকে কেন জ্বালাচ্ছিস? ছেলের সুখ দেখতে পারিস না? মা চড় খেয়ে কাঁদতে থাকে। অঙ্কিতা মায়ের কান্না দেখে সহ্য করতে না পেরে দাদার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে এসে বৌদির হাত ধরল, বলল, মায়ের গায়ে হাত তুলতে তোমার লজ্জা করল না? গুরুজন যদি বাদি দিই তবু যার খাচ্ছ, যার পড়ছ, তাকেই তুমি মারছ। এই কি তোমার বাড়ির শিক্ষা? ছি! কি, আমার বাড়ির লোকের অপমান করা? এত বড় সাহস তোর! অঙ্কিতাকেও সে আবার মারতে গেলে সে আবারও ওর বৌদির হাতটা ধরে ফেলল। আর বৌদি চিৎকার করে বলল, গেলাম রে, আমার হাতটা ভেঙে দিল রে, আমাকে মেরে ফেললে রে। দাদা প্রায় ছুটে এসে অঙ্কিতার হাত ধরল, বলল, কি আমার বউকে তুই মারতে এসেছিস? এত বড় সাহস হয়েছে তোর? বৌদির কান্নার জোর ততক্ষণে আরও বেড়ে যায়। বৌদির কান্না দেখে দাদা বৌদির দিকে এগিয়ে গিয়ে বলল, দেখি কোথায় লেগেছে। সে ঝাঁঝিয়ে উঠল, বলল, আগে ওই আপদগুলোকে বের করো এখান থেকে, আমার চোখের সামনে থেকে। ভিখারির বাচ্চা, ভিখারি, আমার খাবে আর আমাকেই মারবে। বৌদির কথায় দাদামাকে আর বোন অঙ্কিতাকে টেনে হিঁচড়ে দোতলা থেকে নামিয়ে নিচের তলার একটা স্যাঁতস্যাঁতে গুদাম ঘরে রেখে দিয়ে ঘরটা বাইরে থেকে চাবি দিয়ে দিল। ওরা ভিতর থেকে অনেক ঠুকে অনেক হাঁক দিয়েও যখন খুলল না, তখন নিয়তি মেনে সেই ঘরেই থেকে গেল। থাকতে বাধ্য হল, মানতে বাধ্য হল। সকালে দরজা খুলেই দাদা বৌদি বলল, তোকে আজ থেকেই এই ঘরের সব কাজকর্ম করতে হবে। যদি কাজ করিস তবেই তোর আর তোর মায়ের খাবার পেয়ে যাবি, নতুবা এই ঘর থেকেও বের করে দিতে এক মুহূর্ত আমাকে চিন্তা করতে হবে না। অঙ্কিতা মাথা নাড়িয়ে হ্যাঁ জানাল, আর ঘরের সমস্ত কাজ করতে লাগল। পড়াশোনা লাটে উঠল। কিন্তু এই ব্যবস্থাও খুব বেশি দিন টিকল না। খুঁটিনাটি ব্যাপার নিয়ে খিটমিট লেগে রইল। যদিও অঙ্কিতা চেষ্টা করত যাতে ঝামেলা না হয়,
যাতে মায়ের কোনো রকম অসুবিধা না হয়, কিন্তু দাদা বৌদি সেটা চাইতো না। ওরা চাইতো যাতে ওরা ঘর থেকে বেরিয়ে যায়, সেই চেষ্টা করে বেড়াতো। আর একদিন একটা ছুতোয় ইচ্ছে করে ঝগড়া করে বোন অঙ্কিতা আর মাকে ঘর থেকে পথে বের করে দিয়ে হাফ ছাড়ল ছেলে অম্বিকেশ আর তার স্ত্রী সারিকা। বাড়ি থেকে বেরোবার সময় অঙ্কিতা দাদা বৌদিকে বলল, যদি আমি বেঁচে থাকি, মরে না যাই, তবে আমি ঠিক প্রতিশোধ নেব। কি বললি, প্রতিশোধ নিবি? এত বড় কথা একটা ভিখারির, বলে বৌদি অঙ্কিতাকে তেড়ে মারতে এলে মা বলল, ছেড়ে দাও মা, ওকে আর মেরে কি করবে? আমাদের যখন সব গায়ের জোরে দখল করেই নিলে তখন আর ওকে মেরে কি হবে? আর মারতেই যদি হয় আগে আমাকে মেরে তারপর না হয় ওকে মারবে। ছেলেকে বলল, এই জন্যই ছেলের জন্ম দিয়েছিলাম, ছেলেকে মানুষ করেছিলাম, ছেলেকে চাকরি করে দিতে ওর বাবাকে চাকরি ছেড়ে দিতে বলেছিলাম, মায়ের ঘর থেকে মাকে আর বোনকে বের করে দেবে বলে। এই বুড়ি, কি বলছিস কি? সাবধানে বল, তোরা হচ্ছিস ভিখারির জাত। ভিখারি? আমার ঘর এটা, শ্বশুর আমাকে লিখে দিয়েছে। মিথ্যে কথা, শ্বশুরের নামে ঘর ছিলই না, ছিল আমার নামে, মা বলল। আবার মিথ্যে কথা বলবি বুড়ি? তোদের খুব সাহস বেড়ে গেছে, ছেলের বউ সারিকা বলল। মা চলো, আজ আর কোনো কথা নয়। যেদিন ভগবান আমাদের সময় দেবে, সেদিন আবার ফিরে আসবো এখানে। অঙ্কিতা বলল, দাঁড়া, তোদের একটা সুন্দর ব্যবস্থা করে দিচ্ছি, সারা জীবন আর ভাবতে হবে না। বলে অঙ্কিতার বৌদি ভিতরে চলে গেল হাসতে হাসতে। অম্বিকেশ লাঠি হাতে দাঁড়িয়েছিল, বউকে কিছুই বলছিল না, কিন্তু উদ্দেশ্য ছিল, একবার যদি অঙ্কিতা ওর বৌদিকে কিছু বলে তো সেই লাঠি দিয়ে তাকে আজবেশ করে উত্তম মধ্যম দিয়ে বুঝিয়ে দেবে। বৌদির মুখের উপর মুখ দিলে কি হতে পারে? একটু পরেই অঙ্কিতার বৌদি সারিকা দুটি বড় ভাঙা বাটি নিয়ে এসে দুই মা মেয়েকে ধরিয়ে দিয়ে বলল, এগুলো নিয়ে তোমরা সারা জীবন করে খেতে পারবে আর চিন্তা করতে হবে না। ছেলে অম্বিকেশ হা হা করে হেসে উঠল, বলল, দেখলে তো মা, তোমার বৌমা তোমাদের মা মেয়ের জন্য কতটা চিন্তা করে। মা বাটিটা ছুঁড়ে ফেলে দিতেই অঙ্কিতা সেটা কুড়িয়ে নিয়ে এসে বলল, মা এটা ফেলে দিও না, ভবিষ্যতে ওদের কাজে লাগবে, এখন চলো। কোথায় যাব? মা জিজ্ঞেস করলেন, আর শাড়ির অঞ্চল দিয়ে চোখ থেকে আপনা আপনি বেরিয়ে আসা জল মুছলেন। চলো, ভগবানের দুয়ারে কোথাও স্থান হবেই। মায়ের হাত ধরে ধীরে ধীরে হাঁটতে লাগল অঙ্কিতা। পিছন থেকে দাদা বৌদি আর বাড়ির ভাড়াটেরা হাসতে লাগল। ভাড়াটেরা সকলেই দাদা অম্বিকেশের দিকে হয়ে গেছিল, কারণ দাদা ওদের হাতে করার জন্য তাদের বাড়ি ভাড়া কিছুটা কমিয়ে দিয়েছিল। মা বলল, চল তোর মামার বাড়িতে যাই, সেখানে আমার দাদা এবং ভাই কিছু হেল্প যদি করে। অঙ্কিতা বলল, মা অসময়ে কেউ সাহায্য করে না। না, তুই কিছু বুঝতে পারছিস না, বাপের বাড়িতে আমার খুব সমাদর হয়, কেউ আমার দুঃখ দেখতে পারবে না। বেশ, তুমি বলছো, যাচ্ছি, কিন্তু না যাওয়াটাই ভালো ছিল। অঙ্কিতা বলল, মামার বাড়ি খুব বেশি দূরে ছিল না। অবশেষে অঙ্কিতা অনেক কষ্টে মাকে ধরে ধরে নিয়ে পৌঁছালো মামাদের বাড়ি। কিন্তু মামিমা আর মামা ওদের ঘরে থাকতে দেওয়া তো দূরের কথা, দরজা না খুলেই ভিতর থেকে বলল, চলে যা এখান থেকে। আমার বাড়িতে তোদের স্থান হবে না। অঙ্কিতা কাতর অনুনয় করে বলল, মামি মা, আমাকে না থাকতে দাও, মাকে অন্তত কয়েকটা দিনের জন্য থাকতে দাও, তারপর কিছু একটা ব্যবস্থা করে আমি মাকে নিয়ে যাব। আচ্ছা, এই জন্যই তোর দাদা বৌদি তোকে বের করে দিয়েছে? তুই আর ভদ্র ঘরের মেয়ে নোস, নাগর পেয়েছিস, বেশ্যা হয়েছিস, তাই নিজের চিন্তা নয় মায়ের থাকার চিন্তা করছিস। মাকে এখানে রেখে রাতটা তুই অন্য মর্দের সঙ্গে কাটাবি। ছি, তোর মতো মেয়েকে যে পেটে ধরেছে তার মরণ ভালো। মায়ের নিয়ে একটা কথাও বলবে না মামিমা, আমার নিয়ে যা ইচ্ছে বলে গেলে, সহ্য করলাম। কি করবি তুই, যার থাকা খাওয়ার ঠিকানা নেই, যাকে দাদা বৌদি বাটি ধরিয়ে বাইরে বের করে দেয়, ভিখারি কোথাকার, চলে যা আমার দুয়ার থেকে। এই বাড়িটা মায়ের বাবার বাড়ি, এখানে থাকার মায়ের অধিকার আছে। আচ্ছা, আমাকে অধিকার দেখানো হচ্ছে, বেরোবি এখান থেকে নাকি ঝাঁটা নিয়ে তাড়াতে হবে? উপর থেকে মামা বলল, অঙ্কিতা, তোরা কি এখানে অধিকার নিতে এসেছিস? না মামা, কটা দিন মাকে এখানে যদি থাকতে দিতে, মায়ের শরীরটা ভালো নেই, তাই বলছিলাম, অঙ্কিতা বলল। দেখো, এখানে এই ভিখারিগুলোকে থাকতে দেওয়া যাবে না বলে দিলাম, আর যদি তুমি থাকতে দাও তো তবে তুমি বোন আর ভাগ্নিকে নিয়েই থাকো, আমি চললাম বাপের বাড়ি। তারা চিহ্ন মামি মা চেঁচিয়ে বলতে লাগল। আরে, না না, আমি কি এখানে থাকতে দেব বলেছি নাকি ওদের? মামা উত্তর দেয়। যাকে ছেলে আর ছেলের বউ বাড়ি থেকে বের করে দেয়,
সেই সব অলক্ষীকে বাড়িতে ঢুকতে দেওয়া মানে নিজের ঘরে অলক্ষীকে ডেকে আনা, আর অঙ্কিতা তোর ক্ষেত্রেও সেই কথাই বলা যায়, মামি বলল। দোতলার জানালা থেকে মুখ বাড়িয়ে মামিমার মেয়ে রিঙ্কি বলল, মা ওদের সঙ্গে মুখ লেগে লাভ নেই, অ্যাসিডের বোতলটা নিয়ে আসছি, ওদের মুখে ঢেলে দাও, আর ট্যাফও করবে না। অঙ্কিতার মা মেয়েকে বলল, চল মা, আমরা এখান থেকে চলি, যেখানে ভগবান নিয়ে যাবে সেখানেই চল। অঙ্কিতার কানে দুটি ইয়ারিং ছিল, সে দোকানে গিয়ে সেই ইয়ারিং জোড়া বিক্রি করে দিল আর সেই টাকায় মায়ের ওষুধ আর কিছু খাবার কিনল, তারপর বাকি টাকায় একটা ঝুপড়ি মতো ঘর ভাড়া নিল। পরদিন সকালে মাকে ওই ঝুপড়ি ঘরে রেখে কাজের সন্ধানে বেরোল। অনেক খুঁজে একটা সাধারণ হোটেলে বাসন ধোয়ার কাজ পেয়ে গেল সে। সংসার টুকটাক করে চলতে থাকল, আর অবসর সময়ে নিজের পড়া করতে লাগল, আর সেই সঙ্গে বস্তির ছোট ছোট ছেলেমেয়েদের পড়াতে লাগল। বস্তির লোকেরা ওদেরকে আপন করে নিল। এমন সময় হোটেল মালিকের ছেলের নজর পড়ল অঙ্কিতার উপর। মাঝে মাঝেই তাকে কুপ্রস্তাব দিতে শুরু করল, বলল, কি পাচ্ছিস তুই এই বাসন মেজে? আয়, তোকে আমি বড়লোক করে দেব, মোটা টাকা দেব, তোকে হোটেলের ম্যানেজার করে দেব। কিন্তু আত্মসম্মানী অঙ্কিতা অবশেষে হোটেলের কাজ ছেড়ে দিল, তবু নিজের সম্মান সে নষ্ট করল না। সে ভেবে ঠিক করল, কোথাও না কোথাও তো দুটো পেট চালাবার মতো কাজ পাবই। এত বড় পৃথিবীতে কি ভগবান আমাদের উপোস দিয়ে মারবেন? তা হতে পারে না। বস্তির গরিব লোকেরা উপকার পেলে উপকার ফিরিয়ে দিতে জানে। যাদের ছেলেমেয়েদের অঙ্কিতা বিনি পয়সায় পড়াত, তাদের মধ্যে একজন অঙ্কিতাকে একটা শপিং মলে কাজ জোগাড় করে দিল। সেলসের কাজ। হোটেলে সে যে কাজ করত তার চেয়ে এখানে পরিশ্রম কম, কিন্তু বেতন ও সম্মান দুটোই বেশি। ফলে সে নিজের পড়াশোনা এবং সেই সঙ্গে বস্তির অন্য ছোট ছোট ছেলে মেয়েদের পড়াতে লাগল যথারীতি। এইভাবেই বছর 3 কেটে যায়। অঙ্কিতা ভালো নম্বর নিয়ে বিএ পাশ করে। সততার সঙ্গে কাজ করতে করতে একদিন সে প্রমোশন পায়। কোম্পানি তাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে কলকাতায় ট্রান্সফার করে। সে সেখানে এমএতে অ্যাডমিশন নেয়, আর সেই সঙ্গে WBCS পরীক্ষার কোচিং নিয়ে নিজেকে তৈরি করতে থাকে। যথাসময়ে WBCS পাশ করে আর BDO এর চাকরি পেয়ে যায়। চাকরি পাওয়ার পর সে মাকে প্রণাম করল। মা খুব খুশি হয়ে আশীর্বাদ করলেন, বললেন, এবার তোর বিয়ের ব্যবস্থা করতে হবে। অঙ্কিতা বলল, না মা, এবার আমাকে আমাদের অপমানের বদলা নিতে হবে। মা বলল, কিভাবে নিবি? এখন আমি আমাদের ওই ব্লকে ট্রান্সফার নেবার চেষ্টা করছি। তারপর দাদা তো অন্যায় করবেই, আর তখন দেখবে কি হয়, বলে সে মাকে নিজের কোয়ার্টারে নিয়ে এলো। একদিন খোঁজ জানতে পারল যে তার দাদা যে স্কুলে চাকরি করে সেখানে মিড ডে মিল এবং অন্যান্য বড় রকমের আর্থিক কেলেঙ্কারি হয়েছে। বেশ কয়েকজন জড়িত, আর তার মধ্যে তার দাদা অম্বিকেশও আছে। প্রায় 10 লক্ষ টাকার গরমিল ধরা পড়েছে। এই দিনটার অপেক্ষায় ছিল অঙ্কিতা। সে নিজের ক্ষমতা বলে তদন্ত করে 4 জনকেই চাকরি থেকে সাসপেন্ড করে দিল। অন্য 3 জন অঙ্কিতার পায়ে পড়ে ক্ষমা চাইল। সে তাদের মাফ করে ওদের জরিমানা সহ তছরূপের ওদের ভাগের অর্থ স্কুলে ফেরত দিতে বলল। ওদের চাকরি বেঁচে গেল। ওরা অম্বিকেশকে বলল, বিডিও ম্যাডাম খুব ভালো, ওনার কাছে একবার গিয়ে বললেই উনি কিছু ব্যবস্থা করে দেবেন, আইনের মধ্যে থেকেই। তুমিও চলে যাও হে অম্বিকেশ। অম্বিকেশ জানত না যে ওর নিজের মায়ের পেটের বোন আজ বিডিও। সে বিডিও অফিসে গিয়ে দেখল যে অঙ্কিতা বিডিওর চেয়ারে বসে আছে। নিজের চোখকে সে প্রথমে বিশ্বাস করতে পারল না। তারপর আরও কাছে আসতেই সে চিনতে পারল যে বিডিও ওর নিজের বোন। মুখটা প্রথমে কিছুটা শুকিয়ে গেলেও ভাবল যে তার নিজের বোন যখন, তখন আর ওকে আর বেশি বলতে হবে না। চাকরিটা আমার বেঁচে যাবে, সে বলল। অঙ্কিতা। অঙ্কিতা দাদার দিকে তাকালো, তারপর বলল, কাকে কিরকম সম্মান দিতে হয় জানেন না? আমি যে চেয়ারে বসে আছি, সেটা দেখে কি আপনার ভিখারির চেয়ার বলে মনে হচ্ছে? অম্বিকেশ থতমত খেয়ে গেল। সে বলল, না মানে বোন, বলছিলাম যে আমার চাকরিটা যদি বেঁচে যায়, আমি সব টাকা ফিরিয়ে দেব, সুদসহ। অঙ্কিতা জানিয়ে দিল যে আর কিছু করার নেই তার। অম্বিকেশের চাকরি গেল। এই অবস্থায় একদিন সারিকা আর অম্বিকেশ ওদের বাসায় গিয়ে হাজির হলো। মায়ের পায়ে পড়ে দিল, ক্ষমা চাইল তারা। বলল, মা, আমাদের ক্ষমা করে দাও, আর অঙ্কিতাকে বলো যেন নিজের দাদার চাকরিটা বাঁচিয়ে দেয়। মা মনে চাইলেও অঙ্কিতার দিকে তাকিয়ে ওদেরকে বললেন, ভিখারির দুয়ারের রাজা রানীরা। কিন্তু আমি তো আর কিছু জানি না। অঙ্কিতাকে বলো যা বলার। অঙ্কিতা বলল, এখনো কিছু বাকি আছে বৌদি। কি বাকি আছে? দাদা প্রশ্ন করল। অঙ্কিতা বলল, পরে উত্তর পাবে।
অঙ্কিতা মাকে দিয়ে আদালতে কেস করালো নিজের বাড়ি ফিরে পাবার জন্য। আর একদিন আদালতে জিতে গেল মা। বাড়িটা অম্বিকেশকে আর সারিকাকে ছাড়তে হবে। আবার তারা মায়ের আর বোনের কাছে এলো। ঠিক তখন অঙ্কিতা দুটো বাটি, যে বাটি দুটো বৌদি ওদের দিয়েছিল বাড়ি থেকে বের করে দেওয়ার পর, সেই বাটি দুটো বৌদির হাতে ধরিয়ে দিয়ে বলল, এগুলো নিয়ে যাও, এগুলো তোমাদের জিনিস, আমি যত্ন করে রেখে দিয়েছি। আজ তোমাদের কাজে লাগবে, বলেছিলাম একদিন ঠিক ফিরিয়ে দেব, বলে তাদের ঘর থেকে তাড়িয়ে দিল। একদিন সে খবর পেল যে মামার বাড়িতে কিছু অস্ত্র পাওয়া গেছে। অঙ্কিতার পুরানো কথা মনে পড়ে গেল। অ্যাসিড ঢেলে দিতে বলেছিল ওর মামাতো বোন। সে থানায় বলে সেখানে তদন্ত করতে বলল। তদন্তে ওদের বাড়িতে বেআইনি অস্ত্র আর অ্যাসিড আর গাঁজা পাওয়া গেল। মামা মামি ওর কাছে এলে সে বলল, শুধু একবার সেই দিনের কথা মনে করো। আমি মানুষ, ভগবান নই যে ক্ষমা করে দেব। একটা রাতও আশ্রয় দাওনি আমাদের। সেদিন যদি কোনো বিপদ হতো, একটা যুবতী মেয়ে ছিলাম আমি, কিন্তু বদলে তোমরা আমাকে বেশ্যা বলেছিলে। আজ আর সেই বেশ্যার দরজায় দাঁড়িয়ে কিছু হবে না। আমার হাত বাঁধা, তোমরা ফিরে যাও। এবার তার পৈতৃক বাড়িটাই অঙ্কিতা একটা অনাথালয় খুলে ফেলল। সেই অনাথালয়ে ওর মা হল সর্বেসর্বা।